আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। বিশ্ব নেতাদেরকে মিশরে ডেকে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উদ্দেশ্য হচ্ছে তিনি গাজা ভূখণ্ডে যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন বা শান্তি প্রক্রিয়া নিয়ে তার যে সমস্ত কাজকর্ম আছে সেটাকে একটা ফাইনাল রূপ দেওয়া। সেই ফাইনাল রূপ দেওয়া আসলে গাজা ভূখণ্ডের জন্য বা গাজাবাসীদের জন্য একটা দীর্ঘস্থায়ী শান্তি নিয়ে আসবে, নাকি এটা নতুন করে একটা সাইক্স পিকো চুক্তির মতো করে আরেকটা চুক্তি করা হচ্ছে, সেটাই হচ্ছে প্রশ্ন। অর্থাৎ সাইক্স পিকো চুক্তি আপনারা জানেন 1916 সালে যখন অটোমান সাম্রাজ্যের প্রায় পতন হয়ে যায়, ঠিক সেই সময়ে এই মধ্যপ্রাচ্যকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয় ফ্রান্স এবং ব্রিটেন। যদিও তখন বিশ্বকে এটা দেখানো হয়েছিল যে মধ্যপ্রাচ্যে একটা শান্তি নিয়ে আসার জন্য এরা কাজ করছে। মধ্যপ্রাচ্যের মানুষকেও এই সমস্ত দেশের ইরাক, সিরিয়া, লেবানন, তারপরে ফিলিস্তিন, এইসব অঞ্চলের মানুষদেরকে তারা দেখিয়েছিল যে এই লোকদের শান্তির জন্য, এই লোকদের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য, তাদেরকে ন্যাশন স্টেট দেওয়ার জন্য ব্রিটেন এবং ফ্রান্স কাজ করেছে। কিন্তু এখন এসে দেখা গেছে যে গত 100 বছরে মধ্যপ্রাচ্যে যত অশান্তি ছিল সবকিছুর পেছনে আসলে এই সাইক্স পিকো চুক্তি। তো এখন ট্রাম্প যেভাবে বিশ্ব নেতাদেরকে মিশরে ডেকে পাঠিয়ে তারপরে সেখানে তাদেরকে নিয়ে গাজা ভূখণ্ডের ভবিষ্যৎ নির্ধারণের পরিকল্পনা করছেন, এটাকে গাজাবাসীদের জন্য বা ফিলিস্তিনের জন্য ভালো কোনো কিছু নিয়ে আসবে বলে আমার মনে হয় না। কেন বলছি এটা দেখুন, এই ট্রাম্প নিজেই তিনি এখন এই মুহূর্তে যখন লাইভ করছি, তিনি এই মুহূর্তে ইসরায়েলের সংসদে ভাষণ দিচ্ছেন এবং সেখানে তিনি সরাসরি ওপেনলি বলছেন যে আমরা এখন ইসরায়েলের পক্ষে এমনভাবে দাঁড়িয়েছি এই যুদ্ধে। তিনি এভাবে বলছেন যে নেতানিয়াহুকে আমাকে ফোন করে বলতো যে ট্রাম্প আমার এই অস্ত্র লাগবে, আমি তাকে সেই অস্ত্র বানিয়ে দিতাম, বলতো এই অস্ত্র লাগবে, আমি তাকে বানিয়ে দিতাম, ওই অস্ত্র লাগবে, আমি তাকে বানিয়ে দিতাম। সে যখন যেটা চেয়েছে আমি তাকে সেটা বিনা বাধায় বিনা প্রশ্নে বানিয়ে দিয়েছি। এবং এটার কারণেই তার কথাটার মানে পরবর্তী কথাটা কি, যে এটার কারণেই এখন গাজায় যুদ্ধবিরতি করতে হামাস সম্মত হয়েছে, এটা হচ্ছে তার কথা। এবং এজন্য এই যুদ্ধবিরতিকে তিনি ইসরায়েলের বিজয় হিসেবে বলছেন। যেভাবে হোক তিনি ইসরায়েলের বিজয় হিসেবে এটাকে বলছেন, কিন্তু যে বাস্তব কথাটি তিনি সামনে নিয়ে আসছেন সেটা হচ্ছে ইসরায়েল গাজা ভূখণ্ডে যেই কাজগুলো করেছে সব কাজের প্রধান ভাগিদার হচ্ছে আমেরিকা এবং ট্রাম্প। হ্যাঁ, এর আগে যে রাষ্ট্রপ্রধান ছিলেন তিনিও একই কাজ করেছেন। এখন এই যে অবস্থা, এই অবস্থায় ট্রাম্প বিশ্ব নেতাদেরকে ডেকে পাঠিয়েছেন কোথায়? মিশরে। মিশরের রাষ্ট্রপতি আবার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে ট্রাম্পকে তিনি তার রাষ্ট্রের সর্বোচ্চ যে সিভিল অ্যাওয়ার্ড বা সর্বোচ্চ বেসামরিক যে পুরস্কার, সেই পুরস্কারে তিনি ভূষিত করবেন ট্রাম্পকে সেই পুরস্কারে ভূষিত করার মানে কি? মিশরের প্রেসিডেন্ট কেন করছেন ট্রাম্পকে তার দেশের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত? কারণ বলছেন যে ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করছে। ট্রাম্প নিজেও কিন্তু সেই একই কথা বলছে যে আমি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করেছি। কিভাবে করেছি? ইসরায়েলকে অস্ত্র দেওয়ার মাধ্যমে, ইসরায়েল যা চেয়েছে সেটাই দেওয়ার মাধ্যমে। তার মানে হচ্ছে এই যে ট্রাম্পকে মিশর অর্ডার অফ দ্য নাইল প্রদান করছে, এটার পেছনে যেমন ট্রাম্পের ইসরায়েলে অবদান আছে তেমন মিশরেরও তো ইসরায়েলে অবদান আছে। যাই হোক, সেখানে আসবো। কেন এটাকে সাইক্স পিকো চুক্তির ভবিষ্যৎ বলছি, কেন এটাকে শুধুমাত্র গাজার জন্য শান্তি না বরং অশান্তির একটা চুক্তি, এবং এই অশান্তিতে অবদান রাখছে কারা? দেখুন, ট্রাম্প বিশ্বের যেই সমস্ত নেতাদেরকে ডেকে পাঠিয়েছেন তাদের মধ্যে কে কে আছে? এই যে মিশরে গাজার শান্তি চুক্তি বা গাজার ভবিষ্যৎ নির্ধারণ করছে গাজাবাসীর বা ফিলিস্তিনবাসীর, অথবা যদি বলি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতে যে বৈঠকটি ডাকা হয়েছে, সেই বৈঠকে প্রধান নেতৃত্ব দিচ্ছে কে? মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা দুজন এটাকে যৌথভাবে এটার চেয়ারপারসন। এখানে কে কে আছে? ব্রিটিশ প্রধানমন্ত্রী আছে এখানে, ফ্রান্সের প্রেসিডেন্ট, তারপরে আছেন জার্মানির চ্যান্সেলর, ইটালির প্রধানমন্ত্রী, স্পেনের প্রধানমন্ত্রী, গ্রিসের প্রধানমন্ত্রী, তুরস্কের প্রেসিডেন্ট, জর্ডানের রাজা, ফিলিস্তিনের প্রেসিডেন্ট,
জাতিসংঘের প্রধান, কানাডার প্রধানমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের প্রধান, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কাতারের আমির, সৌদি যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। এখন এই যে নেতারা, এখানে আরব দেশ, মুসলিম দেশগুলোকে আপনি বলতে পারেন যে তাদের এখানে একটা গুরুত্ব আছে, কারণ এই যুদ্ধ শুরুর পর থেকেই এটা তো আসলে মুসলিম বিশ্বের উপরে একটা বিশাল যুদ্ধ চাপিয়ে দেওয়া, সহজ কথা যেটা। এখানে মার্কিন প্রেসিডেন্ট থাকার বিষয়টা যেহেতু সে এটাকে কো-চেয়ার করতেছে, সে এটাকে মানে হোস্ট করতেছে, সুতরাং তার থাকা। মিশরে হচ্ছে মিশরের প্রেসিডেন্টের এখানে থাকা। কিন্তু ইউরোপের সব নেতারা দল বেঁধে এখানে কেন এসেছে? ইউরোপ বলতো না যে আমরা ইসরায়েলের এই আক্রমণগুলোকে কোনোভাবেই সমর্থন করি না, আমরা এটা থেকে দূরে আছি, আমরা এটার সাথে সম্পৃক্ত না, আমরা এটা করি নাই, আমরা তাকে অস্ত্র দিতে চাই না, কিন্তু তারপরেও বাধ্য হয়ে কিছু কিছু ক্ষেত্রে। তো কেন ইউরোপীয় ইউনিয়ন এখানে আসছে? কারণ হচ্ছে এই চুক্তির ভাগিদার হতে চায়। তো ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় নেতারা যদি ট্রাম্পের সাথে বসে একত্রে এই বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু এখানে নাই কারা? ফিলিস্তিনের কোনো প্রতিনিধি নাই, ইসরায়েলের প্রতিনিধি নাই। এখন ইসরায়েলের যেই ট্রাম্প ইসরায়েলে গিয়ে বলছে যে আমি তোমার জন্য সবকিছু করেছি, সেই ইসরায়েলের প্রতিনিধি না থাকলেও কোনো সমস্যা নাই। যদিও একটা খবর কিছুক্ষণ আগে বেরিয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার কথা ছিল, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী জাস্ট শেষ মুহূর্তে, মাত্র কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিস থেকে ঘোষণা এসেছে যে সে আসবে না এই প্রোগ্রামে। কেন আসবে না এটা নিয়ে আবার হচ্ছে তুরস্কের বিভিন্ন সাংবাদিক, সরকারের কাছাকাছি সরকার ঘরানার সাংবাদিকরা বলছেন যে তুরস্কের প্রেসিডেন্ট তাইব এরদোয়ান যখন মিশরে নামবেন তার আগে তিনি শুনতে পান যে ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে যাবেন, তখন তিনি আমেরিকাকে ফোন করে বলেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি ওখানে যায় তাহলে আমি সেই প্রোগ্রামে যাব না। তখন আমেরিকা ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে বলেছে যে তুমি তোমার প্রোগ্রাম ক্যান্সেল করো, তোমার এখানে আসার দরকার নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী তখন তার প্রোগ্রাম ক্যান্সেল করেছে। এরপরে তুরস্কের রাষ্ট্রপতির বিমান আকাশে উড়তেছিল অনেকক্ষণ, তারপর তার বিমান আসছে। যাই হোক, এটা কতটুকু সত্য না সত্য সেটার দিকে যাচ্ছি না, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে যে ইসরায়েলের প্রতিনিধি হিসাবে সরাসরি ডোনাল্ড ট্রাম্প তো আসেনি, পশ্চিমা বিশ্বের দেশগুলো আছে। ফিলিস্তিনিদের প্রতিনিধি কে? তুরস্ক, মিশর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান। কে? কাকে বলবেন আপনি সত্যিকার অর্থে যেভাবে এই ট্রাম্প যেভাবে হচ্ছে ইসরায়েলের প্রতিনিধিত্ব করবে বা ইসরায়েলকে সে যেভাবে ওন করে, ফিলিস্তিনিদেরকে এদের মধ্যে থেকে কে এইভাবে ওন করে যে এর জন্য আমি সবকিছু করব? বলিষ্ঠ কি বলে ফিলিস্তিনিদের বলিষ্ঠ কণ্ঠস্বর মুসলিম বিশ্বে কেউ নাই। তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে ফিলিস্তিনকে কেটে কেটে টুকরো টুকরো করার, আগামী ভবিষ্যতের জন্য এটাকে কেটে টুকরো টুকরো করার একটা পরিকল্পনা তারা সেখানে করবেন। আসুন তাহলে সেই চুক্তিতে কি হবে সেটা বলতেছি। কি হবে সেখানে? এখন গাজায় আক্রমণ বন্ধ হয়েছে, আমাদের সবার এটাতে খুশি হচ্ছে, সবার কথা হচ্ছে যে হ্যাঁ গাজায় আক্রমণ বন্ধ হয়েছে, ভালো, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ মৃত্যু থেকে এখন রেহাই পাবে, যেভাবে নির্বিচারে মানুষ মারা হতো সেটার থেকে রেহাই পাচ্ছে, অন্তত আর মানুষ মারা যাচ্ছে না। 70,000 মানুষ মারা গেল। কিন্তু এই মানুষ মারা বন্ধটা যদি এর চেয়েও আরো বড় কোনো কৌশলের অংশ হয়, তাহলে এটাকে নিয়ে মানে খুব বড় ধরনের কোনো উল্লাস করার কিছু নেই। বিশেষ করে ফিলিস্তিনবাসী হয়তো এটা বলতে পারে যে তারা এটা নিয়ে যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট, অন্তত মানুষ মারা যাচ্ছে না। কিন্তু বিশ্বের যারা এই মুসলিম বিশ্ব যারা হচ্ছে এটা নিয়ে কূটনীতি করে তারপরে পরবর্তীতে এটাকে যদি তারা দেখা যায় আমরা বিশাল একটা কিছু অর্জন করে এসেছি ওখানে, জানি না তারা কি অর্জন করবে। ট্রাম্প যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, সেটা শুধুমাত্র এই ফিলিস্তিন না, পরবর্তীতে এই মধ্যপ্রাচ্যে আরো অনেক বড় অশান্তি নিয়ে আসবে। কারণ কি? কারণ হচ্ছে এইখানে ইসরায়েল যত কাজ করলো, ইসরায়েলকে 7 খুন মাফ করে দেওয়া হলো। কোনো আসামি বা ধরুন কোনো খুনি অথবা সিরিয়াল কিলার, তাকে যদি আপনি কোর্টে ওঠানোর পরে 7 খুন মাফ করে ছেড়ে দেন, তাহলে এই সিরিয়াল কিলার আরো বড় কিলার হয় এবং সে
তার থেকে অনুপ্রেরণা পেয়ে আরো অনেকগুলো কিলারের জন্ম হয়। তো এখানে 70,000 মানুষকে যে মেরে ফেলা হলো, 1 লাখ 1.5 লাখ মানুষকে পঙ্গু করা হলো, তারপরে লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করা হলো, এটার কিন্তু কোনো জবাবদিহিতা নেই। আর এই জবাবদিহিতা ছাড়া যত অপকর্ম ছেড়ে দেয়া হয় সেটা আরো নতুন ধরনের অপকর্মের জন্ম দেয়। এটাই হচ্ছে এই মিশরে যে চুক্তি হতে যাচ্ছে সেটার সারাংশ। দেখুন মিশরের চুক্তিতে কি হবে, মিশরের চুক্তিতে কেন এখানে করা হচ্ছে যে এইখানে ইন্দোনেশিয়া, ওমান, কুয়েত, বাহরাইন থেকেও বিভিন্ন ধরনের লোকজন থাকবে। এর বাইরে ভারত থেকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাপান থেকে, হাঙ্গেরি থেকে, আর্মেনিয়া থেকে, আজারবাইজান থেকে, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এখানে থাকতেছে। এই যে দেখেন 20টা দেশের বাইরেও আরো যে দেশগুলো, যেমন প্রশ্ন ভারতের এইখানে কাজ কি, তার এখানে গুরুত্বটা কি, জাপানের এইখানে দরকারটা কি, হাঙ্গেরির এইখানে প্রয়োজনটা কি, আর্মেনিয়া এখানে কেন, আজারবাইজান এখানে কেন, টনি ব্লেয়ার এখানে কেন, এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। মুসলিম বিশ্বের আরো অনেক দেশ আছে, তাদের কোনো প্রতিনিধি নেই, কিন্তু কেন নেই? এবং যেই সমস্ত দেশ বা যেই সমস্ত কি বলে সরকার প্রধানরা সিরিয়াসলি হচ্ছে এই বিষয়টাকে ওন করে, যেমন ধরুন মালয়েশিয়া, নাই এখানে, কেন নাই? যাই হোক, এখন এই যে গাজা নিয়ে যে একটা শান্তি চুক্তি হতে যাচ্ছে, এটা বিভিন্ন ধাপে আগামী, আমি ধাপগুলো আপনাদেরকে বলবো। এটা নিয়ে বহুবার আলোচনা করেছি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে, আজকে নতুন আরেকটা অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব। এই যে ধাপগুলোতে যে চুক্তিটা হচ্ছে, এটা ধরা যায়, বলা হয় যে গাজায় যে 2 বছর ধরে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ বন্ধের ট্রাম্পের একটা পরিকল্পনা। এটা আসলে ট্রাম্পের পরিকল্পনা। ট্রাম্প নিজেই বলছে যে আমি এই চুক্তিটি করেছি, এবং ট্রাম্পকে এই জন্য ইসরায়েলের পক্ষ থেকে শান্তি চুক্তি, ইসরায়েলের পক্ষ থেকে এই শান্তি চুক্তি করার কারণে ইসরায়েলের পক্ষ থেকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হচ্ছে। দেখুন, ইসরায়েল যদি এই চুক্তিতে হেরে যায়, অথবা ইসরায়েলকে যদি এই চুক্তি হচ্ছে ইসরায়েলের হেরে যাওয়ার একটা চুক্তি হতো, তাহলে ইসরায়েল ট্রাম্পকে শান্তি চুক্তির জন্য মনোনীত করা তো দূরের কথা, ইসরায়েলের সংসদে এসে ট্রাম্পের ভাষণ দেওয়া তো দূরের কথা, ট্রাম্পের বিরুদ্ধে তারা তখন ব্ল্যাক প্রোপাগান্ডা চালাতো। তার মানে কি? তার মানে হচ্ছে ট্রাম্প যে চুক্তিটি করেছে বা যে পরিকল্পনাটি নিয়ে এসেছে মুসলিম বিশ্বের হাতে তুলে দিবে, তোমরা সাইন করো। এটা যখন সাইন করবে, ট্রাম্প সাইন করলো, মুসলিম বিশ্ব সাইন করলো, এটার মূল দুটো পক্ষ কি? হামাস এবং ইসরায়েল। তো হামাস ইসরায়েল এখানে সাইন নেই। ইসরায়েলকে ট্রাম্প পরে ডেকে নিয়ে বলবে যে ঠিক আছে তুমি এটা সাইন করো, ইসরায়েল বলবো এটার উপরে তো আমি যেটা যেটা চেয়েছি সেটা নাই। তখন ট্রাম্প বলবে একটা কলম দিয়ে ঠিক আছে তুমি যেটা বাদ দেন, আলহামদুলিল্লাহ বাদ দাও, আর তোমার যেটা অ্যাড করতে হবে অ্যাড করো, তারপর তুমি সাইন করো। আবার সাইন করে তারপর ট্রাম্প বলবে দেখো এই মুসলিম বিশ্ব তোমরা যা বলেছো সেটাই, এই হচ্ছে এ লেখা। মুসলিম বিশ্ব পরে লেখা পড়ে দেখবে যে আরে কি অবস্থা, তো আমরা যেটা বলেছি সেটা নাই। কিন্তু তার মধ্যে তারা আবার এটাকে কংগ্রাচুলেট করা শুরু করবে। ইউরোপ এটা নিয়ে হাততালি দেবে যে হ্যাঁ এভাবেই তো আমরা চেয়েছিলাম। এখন এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার মধ্যে কি আছে দেখুন। অক্টোবরের 10 থেকে 13 তারিখ অর্থাৎ আজকে পর্যন্ত যে পরিকল্পনা, সেটা হচ্ছে একটা যুদ্ধবিরতি, যে যুদ্ধবিরতিটা 6 মাসে নতুন করে আবার সেটা রিনিউ হবে। হ্যাঁ, এই যুদ্ধবিরতির মধ্যে হামাস তার হাতে থাকা যে 20 জন জীবিত ইসরায়েলি বন্দী আছে তাদেরকে এই আজকের মধ্যে ছেড়ে দিবে, এটাই তো কথা, ছেড়ে দিয়েছে। এরপরে ইসরায়েল তার হাতে থাকা প্রায় 2000 ফিলিস্তিনিকে মুক্তি দিবে। কিন্তু ইসরায়েলের মুক্তিটা কিন্তু আজকের মধ্যে না, ইসরায়েলের মুক্তিটা হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে, কিন্তু হামাসের ছেড়ে দিতে হবে আজকের মধ্যে। এরপরে ব্যাপক পরিমাণে সেখানে ত্রাণ ঢুকবে, তারপরে খাবার ঢুকবে, ঔষধ ঢুকবে, পানি ঢুকবে। হ্যাঁ, এরপরে বিভিন্ন ধরনের যে সমস্ত এই ধ্বংসস্তূপ আছে, এই ধ্বংসস্তূপ পরিষ্কার করার জন্য ট্রেন ঢুকবে, বা বিভিন্ন ধরনের যে বুলডোজার আছে এইগুলো ঢুকবে মিশর থেকে। এটা হচ্ছে এই পরিকল্পনা, এবং এই পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েলি সৈন্যরা প্রথম যে একটা লাইন ট্রাম্প টেনেছিলেন সেই লাইন থেকে চলে যাবে। অর্থাৎ ইসরায়েলি সৈন্যরা এখন যেখানে আছে সেখান থেকে ধরুন 500 মিটার দূরে চলে যাবে, পিছনে চলে যাবে। ঠিক আছে, 500 মিটার, হাফ কিলোমিটার পিছনে চলে যাবে।
কথার কথা, মানে অল্প একটু জায়গা পিছনে চলে যাবে। কবে? অক্টোবরের 13। এরপরের দ্বিতীয় ধাপটা হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর, অর্থাৎ এই বছরের নভেম্বর ডিসেম্বরের যে ধাপটা, সেটা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী গাজার যে সমস্ত জনবহুল এলাকা আছে সেই সব এলাকা থেকে চলে যাবে। তার মানে হচ্ছে যে বর্তমানে ইসরায়েল যে তার সৈন্যদেরকে নিয়ে চলে যাচ্ছে সেটা কিন্তু গাজার জনবহুল এলাকা ছাড়ছে না, তারা কিছু কিছু জনবহুল এলাকা এখনো ধরে রাখবে, সেগুলোকে ঘিরে রাখবে। আগামী 2 মাসে তারা সেই গাজার জনবহুল এলাকা ছেড়ে যাবে এবং একটা বাফার জোন তৈরি করবে। বাফার জোন মানে হচ্ছে গাজার মানুষ যেখানে থাকবে, ইসরায়েলের সৈন্যরা যেখানে থাকবে, এর মাঝখানে একটা খালি জায়গা থাকবে, ধরুন 100 মিটার বা 50 মিটারের, যেন ওরা এদিকে না আসতে পারে। অর্থাৎ গাজার মানুষ যেন ইসরায়েলি সৈন্যদের কাছাকাছি না আসতে পারে, এবং সেটা যদি তারা আসতে চায় ইসরায়েলি সৈন্যরা তাদেরকে গুলি করবে দূর থেকে। বুঝতে পারছেন? এরপরে কি, হামাস তার হাতে থাকা যে ধারণা করা হচ্ছে যে 30 জন নিহত বন্দির লাশ আছে, সেই লাশগুলো হামাস ফেরত দিবে। আর গাজায় নির্মাণ কাজ শুরু হবে, বিভিন্ন ধরনের নির্মাণ কাজ গাজায় শুরু হবে, অবকাঠামোগত, যেমন ধরুন পানির লাইন, এইটা সেটা, এরকম নির্মাণ কাজ গাজায় শুরু হবে, যেটাকে ধারণা করা হয় 5 থেকে 10 বিলিয়ন ডলারের একটা আন্তর্জাতিক ফান্ড সংগ্রহ করা হবে, যেই ফান্ডের মাধ্যমে স্কুল, কলেজ, রোডঘাট এগুলো করা হবে। কে করবে? জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক যে একটা অথরিটি গাজায় দেওয়া হবে, সেটা, সেই অথরিটিটা কোথায় আসতেছে সেটা বলতেছি। এরপরে গাজায় নিরাপত্তার জন্য একটা বহুজাতিক একটা নিরাপত্তা সংগঠন গড়ে তোলা হবে, বহুজাতিক নিরাপত্তা সংগঠন। এই যে 20টা দেশ এসেছে, এখন বুঝতে পারছেন কেন এরা গুরুত্বপূর্ণ। এই 20টা দেশের বিভিন্ন ধরনের সংগঠন, বিভিন্ন ধরনের সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, তারপরে হচ্ছে প্রাইভেট নিরাপত্তা বাহিনী, এদের মধ্য থেকে লোকজন আসবে এই যে মাল্টি ন্যাশনাল যে ফোর্স হবে সেটাতে। জর্ডান থাকবে, মিশর থাকবে, তারপরে জাতিসংঘ থাকবে, এরা থাকবে। মনিটর করবে কে? এদের মনিটর থাকবে আন্তর্জাতিক একটা অথরিটি। আর এরা কি করবে? এরা হচ্ছে হামাস এবং এই যে ইসরায়েলের মাঝখানে যে বাফার জোন থাকবে, যেখানে কোনো আক্রমণ, পাল্টা আক্রমণ হচ্ছে না না হচ্ছে, সেটা তারা দেখবে। এর মধ্যে তুরস্কের সৈন্যরা হয়তো থাকবে। এখন এই গেল ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের পরে কি হবে? তৃতীয় ধাপ, ডিসেম্বরের পরে জানুয়ারি থেকে আগামী বছর জুন পর্যন্ত, আগামী বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত হবে যে গাজাকে পরিচালনা করার জন্য যে একটা টেকনোক্রেটিক সরকার, যেটার মধ্যে বলা হচ্ছে, ইসরায়েল বলছে যে প্যালেস্টাইনিয়ান অথরিটি এটাতে থাকতে পারবে না, হামাস এটাতে থাকতে পারবে না, ফিলিস্তিনের এটাতে থাকতে পারবে না। কে থাকবে? স্থানীয় লোকজন। স্থানীয় লোকজন তাহলে কারা? আন্তর্জাতিক ভাবে আবার বলা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে টনি ব্লেয়ার এটার হচ্ছে নিরাপত্তা এটার দায়িত্ব নেবে। এখন যাই হোক, এই যে গাজা পরিচালনার যে একটা সরকার গঠন, সেই সরকার গঠনের কাজ চলবে আগামী বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত। এবং এর মধ্যে কি হবে? হামাস পুরোপুরি অস্ত্র ছেড়ে দিবে, অস্ত্র হস্তান্তর করবে, অস্ত্রহীন হয়ে যাবে। এবং একইভাবে হামাস ফিলিস্তিন অথরিটি বা ফিলিস্তিন সরকারের যে নিরাপত্তা বাহিনী আছে, ফিলিস্তিন সরকার নিরাপত্তা বাহিনী কেউ কোনোদিন দেখেছে, শুনেছেন? ফিলিস্তিনের পুলিশ আছে, পুলিশ কি করে? ফিলিস্তিনের লোকদেরকে পিটায় যেন তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের কথাবার্তা না বলে, এবং ইসরায়েলি যে সেটেলাররা ফিলিস্তিনিদের উপরে আক্রমণ করে তাদের বিরুদ্ধে যেন পাল্টা আক্রমণ না করতে পারে, সেটা নিশ্চিত করার জন্য। সেই কাজে দায়িত্ব নেবে কে? হামাস, অস্ত্র ছেড়ে দিয়ে। বুঝতে পারছেন? এটা হচ্ছে চুক্তির অংশ। যাই হোক, এরপরে কি? এরপরে হচ্ছে গাজাকে অর্থনৈতিকভাবে একেবারে জাগিয়ে তোলা হবে। সেখানে এয়ারপোর্ট বসানো হবে, সেখানে কি বলে নৌবন্দর বসানো হবে, সমুদ্র বন্দর বসানো হবে, সেখানে বিভিন্ন ধরনের চাকরির ব্যবস্থা করা হবে। এবং গাজার সাথে কি হবে? আব্রাম চুক্তি করা হবে। সেই আব্রাম চুক্তিতে যুক্ত হবে কে? সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এই দুই দেশ বসে গাজাকে ইসরায়েলের সাথে বলবে যে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও। এই বিবাহের পড়াবে কে? কি বলে আমাদের বরিশালে বলে কলমা পড়ানো আর কি। এই বিয়ের কলমা পড়ানো বা বিয়ে পড়াবে কে? সংযুক্ত আরব আমিরাত। সাক্ষী থাকবে কে? সৌদি আরব এবং অন্য মুসলিম দেশগুলো। আর এটার কি বলে হাই অথরিটি হবে কে? আমেরিকা। তারপরে কি হবে? এই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, কে আবদ্ধ হলো? গাজা এবং
ইসরায়েল সেই বিবাহ বন্ধনে আবদ্ধের পরে তাদেরকে বলবে যে ঠিক আছে এখন আসো, এই ফিলিস্তিন তুমি একটা রাষ্ট্র চাও, তোমার রাষ্ট্র আমি দিয়ে দিচ্ছি। তোমার রাষ্ট্র কোথায়? তোমার রাষ্ট্রের বর্ডার নির্ধারণ করো। বর্ডার নির্ধারণ করবো কিভাবে? গাজা তোমার রাষ্ট্রের মধ্যে নাই, কারণ গাজা হচ্ছে ইসরায়েলের সাথে চুক্তি করে ফেলেছে যে সে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কিছু বলবে না, ইসরায়েল শব্দটাও সে মুখে আনবে না, মানে শত্রুতা হিসেবে মুখে আনবে না সে। তাহলে তুমি কে? ফিলিস্তিনকে আসো তোমার বর্ডার নতুন করে আমরা এঁকে দেই, ফিলিস্তিনের বর্ডার রাখবে এরকম এরকম করে ফোটা 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 দিয়ে, এইটা হচ্ছে তোমার রাষ্ট্র, এই ফোটাগুলো হচ্ছে তুমি, আর এটার রাষ্ট্রপতি হচ্ছে তুমি। এরপরে চতুর্থ ধাপে কি হবে? জুলাই 2026 এবং এরপর থেকে ফাইনাল ধাপ যেটা, সেটা হচ্ছে যে পার্মানেন্ট ভাবে বা স্থায়ীভাবে গাজায় সব ধরনের যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে, কারণ হামাস অস্ত্র ছেড়ে দিবে, ইসরায়েল সেখানে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আসবে, আন্তর্জাতিক সংগঠন যারা ইসরায়েলের পক্ষে তারা সেখানে আসবে, সেখানে নিরাপত্তা নিশ্চিত করবে, তারপরে হচ্ছে গাজার সাথে ইসরায়েলের একটা সংযুক্ত আরব আমিরাত টাইপের একটা চুক্তি হবে। তো এই সব জিনিস হয়ে গেলে তো সেখানে আর সংঘাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং এই সংঘাত হওয়ার সম্ভাবনা না থাকলে কি হবে? আন্তর্জাতিক একটা নিরাপত্তা চুক্তি হবে। এটা হচ্ছে সবচাইতে বড় একটা বিষয়, আন্তর্জাতিক নিরাপত্তা চুক্তি, আঞ্চলিক নিরাপত্তা চুক্তি। আঞ্চলিক নিরাপত্তা চুক্তি হবে যখন এই গাজার সমস্যার সমাধান হয়ে যাবে, তখন আবার ট্রাম্প দেখবেন যে সবাইকে ডেকে নিয়ে এসে বলবে আসো, তোমরা সবাই আসো, তোমরা আমাকে যে গত 6 মাসের বা 1 বছরের যে একটা চুক্তি দিয়েছিল, পরিকল্পনা আমি তোমাদের হাতে দিয়েছিলাম, তোমরা মেনে নিয়েছিলে, সেটা বাস্তবায়ন হয়েছে, এখন আসো দীর্ঘমেয়াদী একটা আঞ্চলিক শান্তি চুক্তি করি। কার বিরুদ্ধে? ইরানের বিরুদ্ধে আমরা একটা জোট করি। কারণ হচ্ছে এই অঞ্চলে ইসরায়েলের নিরাপত্তা, আরব দেশগুলোর নিরাপত্তা, মুসলিম দেশগুলোর নিরাপত্তায় সবচাইতে বড় হুমকি হচ্ছে ইরান। আসো আমরা ইরান বিরোধী একটা জোট করি। সেটা করবে কবে? 2026-এর জুলাই বা জুলাইয়ের পরে। আর কি? আর এটার মাধ্যমে যেহেতু গাজা ভূখণ্ডকে মোটামুটি বলা যায় ইসরায়েলের হাতেই ছেড়ে দেওয়া হচ্ছে, ইসরায়েল এবং আমেরিকার হাতে। আসলে ইসরায়েলের চেয়েও যদি এভাবে বলি যে গাজাকে আসলে আমেরিকা বিনা টাকায় কিনে নিচ্ছে, সবার সাথে চুক্তি করে এটাকে সে নিয়ে নিচ্ছে আর কি, এবং নিয়ে সে সেখানে 50 থেকে 100 বিলিয়ন ডলারের বিনিয়োগ টানবে আমেরিকা। নিরাপত্তায় থাকবে আমেরিকা, তারপর এটার নির্বাহী দায়িত্বে থাকবে আমেরিকা, এটার পরিচালনায় থাকবে ব্রিটেন এবং আমেরিকা। এখানে টাকা দিবে কে? টাকা দিবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এটার মাধ্যমে গাজাকে সে একটা অর্থনৈতিক অঞ্চল হিসেবে বানাবে। এই অর্থনৈতিক অঞ্চলে নিরাপত্তা গ্যারান্টি দেবে কে? ভাই, এরকম টাকা যেখানে থাকবে, যেখানে ঢুকবে, সেখানে নিরাপত্তা গ্যারান্টি তো এরা নিজেরাই দিবে। আজকে দুবাইয়ের নিরাপত্তা গ্যারান্টি দিচ্ছে কে? দুবাইতে যাদের বিলিয়ন বিলিয়ন ডলার আছে তারাই। আমরা দেখি যে দুবাইয়ের পুলিশ সবচেয়ে ভালো, দুবাইয়ের টেকনোলজি সবচেয়ে ভালো। কিসের জন্য? আপনার আমার নিরাপদে চলাচল করার জন্য? জি না। ওখানে যাদের বিলিয়ন বিলিয়ন ডলার আছে, সেটার উপরে ভিত্তি করে তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কামাচ্ছে, তারাই এই নিরাপত্তা নিশ্চিত করছে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাপ দিচ্ছে। এটার নিরাপত্তা তাদের জন্য আমেরিকার নিরাপত্তার চেয়েও গুরুত্বপূর্ণ, এবং সেটাই তারা করবে গাজাতে। এটা হচ্ছে তাদের এই পরিকল্পনার অংশ, যেটা নিয়ে আলোচনা হবে আজকে। এবং আজকে এই আলোচনার পরে দেখবেন যে মুসলিম বিশ্ব নেতারা হচ্ছে সব খুশি হয়ে ব্যাপকভাবে হচ্ছে কোলাকুলি করবে, হাসি খুশি ভিডিও ছাড়বে, ছবি ছাড়বে যে আমরা সবাই এসে গাজাকে রক্ষা করেছি, আমরা হচ্ছে ইতিহাসের স্বর্ণাক্ষরে নিজেদের নাম লিখিয়ে নিলাম। এখন এই কাজ করতে গেলে চ্যালেঞ্জগুলো হবে কি? এটা আসলে বাস্তবায়ন সম্ভব কিনা? পরিকল্পনা, কিন্তু বাস্তবায়ন সম্ভব কিনা? এটা বাস্তবায়ন সম্ভব কিনা সেটা যদিও ভবিষ্যৎ বলে দিবে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যেমন কয়েকটা জিনিস এখানে আছে বড় বড় সমস্যা। একটা কি? হামাস আসলে অস্ত্র ছাড়বে কিনা, অস্ত্র ছেড়ে দিবে কিনা। হামাসের অস্ত্র ছেড়ে দেওয়া মানে হচ্ছে তাদের নিজেদের আত্মহত্যা করা, সেটা তারা করবে কিনা, এটা একটা ব্যাপার। যদিও তারা বলছে, তাদের আবার এখানে ভার্সন, এই যে চুক্তির ভার্সন বা চুক্তির যে ব্যাখ্যা এক একজনের পক্ষ থেকে এক এক রকম। আমেরিকা একভাবে বলে,
ইসরায়েল আর একভাবে বলে, হামাস আর একভাবে বলে। এই যে এদের নিজেদের মতো করে এটার হচ্ছে বর্ণনা দেওয়া বা ব্যাখ্যা দেওয়া, এটা একটা জায়গায় এসে একটা লেভেলে এসে সমান হয়ে যাবে। নির্বাচনের সময় আমরা দেখেছি না, তুরস্কের নির্বাচনের সময় বিরোধী দল বলছে যে আমরা এত পার্সেন্ট ভোটে এগিয়ে আছি নির্বাচনের ফলাফল প্রকাশের সময়, হ্যাঁ, তারপরে সরকারি দল বলছে আমরা এত পার্সেন্ট এগিয়ে আছি, অন্য দল বলছে আমরা এত পার্সেন্ট এগিয়ে আছি, কিন্তু সব ফলাফল যখন প্রকাশ হয়ে যায় তখন দেখা যায় যে ফাইনাল সবারটাই মিলে যায়। কারণ হচ্ছে ফলাফল প্রকাশের সময় শুরুর দিকে সবাই নিজেরটাকে হাইলাইট করে, এখানেও একই জিনিস। এই যে চুক্তি প্রকাশের সময় সবাই নিজের পক্ষের জিনিসটাকে হাইলাইট করে, কিন্তু যখন ফাইনাল হয়ে যাবে, সবকিছু চলে আসবে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, তখন দেখবেন যে সবাই একই কথা বলছে। ও হচ্ছে 2 নম্বর চুক্তিটা ওর পক্ষে, 2 নম্বর ধারাটা ও 2 নম্বর ধারাটাকে হাইলাইট করছে, ওর 3 নম্বর ধারাটা ওর পক্ষে 3 নম্বর ধারাটা হাইলাইট করছে, বা 4 নম্বর ধারাটায় এরকম একটা ধোঁয়াশা আছে, ও 4 নম্বর ধারাটাকে ঘুরিয়ে নিজের মতো করে হাইলাইট করছে। এরকম ভাবে করার কারণে অনেক কিছু হচ্ছে এখনো পর্যন্ত ক্লিয়ার না। দেখবেন যে হামাস বলছে যে আমি তো এই চুক্তির মাধ্যমে এমন কোনো জায়গা নাই যেখানে বলা হচ্ছে যে আমাকে অস্ত্র ছেড়ে দিতে হবে। আবার ইসরায়েল বলছে এই চুক্তি এমন একটা চুক্তি যেটার মাধ্যমে হামাসকে একেবারে পুরো ফিলিস্তিন থেকেই তাড়া করে দেব। আবার আমেরিকা বলছে যে এই চুক্তি এমন একটা চুক্তি যেখানে আমি হচ্ছে শত শত বিলিয়ন ডলার ইনভেস্ট করে ওখান থেকে খালি টাকা কামাবো আর উড়াবো, কামাবো আর উড়াবো। এখন এই চুক্তির রিস্ক গুলো কি কি? রিস্কগুলো যেটা বললাম যে যে এই অস্ত্র ছেড়ে দেয়া না দেয়া। দ্বিতীয় রিস্কটা কি? দ্বিতীয় রিস্কটা হচ্ছে ইসরায়েল যে ওখান থেকে সরে যাচ্ছে, ইসরায়েল যে আবার আক্রমণ করবে না এর কোনো গ্যারান্টি নেই। যদিও বলা হচ্ছে নিরাপত্তা গ্যারান্টি দেবে অমুক 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 দেশ। এখন যেই দেশগুলো ইসরায়েল এতদিন আক্রমণ করা নিয়ে একটা ভালো করে হচ্ছে হুমকি পর্যন্ত দিতে পারেনি, সেই সমস্ত দেশ যদি গ্যারান্টির রাষ্ট্র হিসেবে ওখানে থাকেও, তাদের যদি 2-4টা সৈন্য ওখানে থাকেও, তারা কি ইসরায়েল আবার আক্রমণ করলে ইসরায়েলের বিরুদ্ধে তারা দাঁড়াবে? আপনার কি মনে হয়? এরপরে হচ্ছে এই যে ইসরায়েল যদি এখানে নতুন করে গাজায় ঢুকে, নতুন করে আক্রমণ করে, নতুন করে মানুষ মারে, কে এটা প্রতিহত করবে? গাজার তো নিজেদের অস্ত্র নেই, হামাস অস্ত্র ছেড়ে দিল, হামাস থাকলোই না, কে প্রতিহত করবে? আন্তর্জাতিক পিসকিপিং মিশন, আপনি খবরই পাবেন না যে সেখানে কি হচ্ছে। আবার ট্রাম্প বলছে যে এই যে নিরাপত্তা নিশ্চিত করব আমি ওখানে, সেই নিরাপত্তা নিশ্চিতের জন্য মার্কিন এআই কোম্পানিকে দায়িত্ব দেওয়া হোক। এখন মার্কিন এআই কোম্পানি দায়িত্ব পাওয়া আর ইসরায়েলের কোম্পানি দায়িত্ব পাওয়া একই জিনিস, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তো এআই ভিত্তিক যদি হচ্ছে নিরাপত্তা সেখানে নিশ্চিত করার চিন্তা ভাবনা করা হয়, অর্থাৎ প্রত্যেকটা ফিলিস্তিনির প্রত্যেকটা পদক্ষেপকে যদি তারা ফলো করা শুরু করে সেখান থেকে, এবং সেই অনুযায়ী যদি তারা টার্গেট করে আক্রমণ করে, মেরে ফেলে, আপনার ওইখানে ওই নিরাপত্তা গ্যারান্টিতে যারা আছে তারা বুঝতেই পারবে না যে ওইখানে হচ্ছে মানুষ মরছে। তো এটা একটা সমস্যা। এরপরে হচ্ছে ইসরায়েলি সেটেলার যারা, মানে এই যে অবৈধ দখলদারি, যারা ফিলিস্তিনিদের বাড়িঘরে অস্ত্র নিয়ে বাড়িঘরে ঘুরে তাদেরকে গুলি করে, তারপরে হচ্ছে টেনে হিচড়ে বাড়ির থেকে বের করে তাদের ঘর বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে ভেঙে চুরে তারপরে হচ্ছে ইসরায়েল সরকারের কাছে যাই বলে যে দেখো এই ভাঙা বাড়িটা আমার দিয়ে দাও, ইসরায়েল সরকার দিয়ে দেয়। এই যে অবৈধ দখলদারীরা, তারা যে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ করবে না এটা নিশ্চয় থাকিবে, তারা আক্রমণ করলে কে ঠেকাবে? সেটা কে ঠেকাবে? তাদের শাস্তি দেওয়ার কোনো ইন্টারন্যাশনাল মেকানিজম আছে? নাই তো। ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে গাজা ভূখণ্ডের যে দায়িত্ব নেওয়া, যে সরকার পরিচালনা করে, এখন এই সরকার পরিচালনার ক্ষেত্রে ফিলিস্তিন সরকার বলছে বা প্যালেস্টাইনের অথরিটি যেটা, সে বলছে যে আমি গাজার ভূখণ্ডের দায়িত্ব নেবো, কারণ ওটা হচ্ছে ফিলিস্তিনের অংশ, আর আমি যদি ফিলিস্তিন সরকারি হই তাহলে ওটার দায়িত্ব আমার। ইসরায়েল বলছে গাজার দায়িত্ব কেউ নিতে পারবে না। কে নেবে? আন্তর্জাতিক একটা সংগঠন নেবে। হামাস বলছে আমি গাজার দায়িত্ব ছাড়বো না, টেকনোক্র্যাট একটা হোক প্যালেস্টাইনিয়ানদের মধ্য থেকে, সেটাতে আমি রাজি আছি। আমেরিকা বলছে গাজার দায়িত্ব হচ্ছে আমি যাকে দেবো সে নেবে। ব্রিটেন বলছে গাজার দায়িত্ব টনি ব্লেয়ার নেবে। তাহলে এই যে গাজার দায়িত্ব নেওয়া এবং সেই দায়িত্বটাকে নিশ্চিত করা যে হ্যাঁ এটা সবাই মেনে নিচ্ছে, সেটা একটা বড় ঝামেলা, বড় হ্যাসেল হবে এটা। তারপরে এই যে তাদের হাতে যে দায়িত্ব ছেড়ে দেওয়া, এখন তো একটা গ্রুপের হাতে একটা কারো কাছে গাজার দায়িত্বটা আছে, সেই দায়িত্বটা তো তাদের হাতে ছেড়ে দিতে হবে, সেটা দিবে কিনা। এরপরে হচ্ছে আরব দেশগুলো এখানে
কতটা ভূমিকা পালন করবে, কারণ এখানে মধ্যস্থতাকারী যে দেশ এবং নিরাপত্তা গ্যারান্টি দেওয়া যে দেশ, তাদের ভূমিকাটাই হবে এখানে আসলে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই ভূমিকা তারা কতটুকু পালন করবে, তারা আসলে কতটা প্রেশার ক্রিয়েট করতে পারবে ইসরায়েলের উপরে, সেটাও এখানে একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তারপরে কি, তারপরে হচ্ছে ধরেন এই যে সেখানে তো এখনো কোনো কিছু আর উৎপাদন করার কোনো সুযোগ নাই, আগামী 1-2 বছরে কোনো সুযোগ নাই। জয়তুনের গাছ বাগান, হাজার হাজার লক্ষ লক্ষ জয়তুনের গাছ ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা জয়তুনের গাছে জয়তুন ধরা পর্যন্ত অন্তত 4-5 বছর সেটার পেছনে সময় দিতে হয়। আপনি বাগান বানাচ্ছেন, জয়তুনের বাগান, হ্যাঁ, আপনার জায়গায়, এবং সেটা আপনি বিক্রি করছেন, সেটা থেকে টাকা হচ্ছে, তো তেল তৈরি করছেন, জয়তুন তৈরি করছেন, জয়তুন থেকে আরো অনেক জিনিস তৈরি করতেছেন, সেগুলো শেষ করে দেওয়া হয়েছে। যত কৃষি খামার ছিল সবগুলো শেষ করে দেওয়া হয়েছে। পানি যেখান থেকে আসতো, সুপেয় পানি অথবা মিঠা পানি, যেগুলো হচ্ছে কৃষি কাজে ব্যবহার করা যায়, খাবারে ব্যবহার করা যায়, সেই পানির যে উৎস সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো আপনি এখানে এই যে নতুন করে যে মানবিকভাবে জীবনযাপন করা, মানুষের খাবারের উপরে যে বা ত্রাণের উপরে যে নির্ভরশীল করে ফেললেন, তাদেরকে যে হাত পাততে নির্ভরশীল করে ফেললেন, সেখান থেকে এই যে হাত পাতা যে থাকবে, তারা যদি হাতে না আসে খাবার, তখন তাদের পরিস্থিতিটা কি হবে? গাজায় $50 বিলিয়ন এবং আসবে হিসেবে, কি বলে, ইনভেস্টমেন্ট হিসেবে, সেটা $10 বিলিয়ন কি এই যে মানবিক সহায়তা দিবে, কারা দিবে? সেটা দেওয়া হবে ইসরায়েল এবং আমেরিকার তৈরি করা একটা ত্রাণ সংস্থাকে। সেই ত্রাণ সংস্থা ইসরায়েলের হাতে ফিলিস্তিনিদের তুলে দিচ্ছে, অভুক্ত ফিলিস্তিনিদের তুলে দিচ্ছে যে তুমি একে মারো। তারা যদি এটার দায়িত্ব নেয়, সেই দায়িত্বটা কিভাবে বাস্তবায়ন হবে? গাজায় এখনো পর্যন্ত যে 2 মিলিয়ন বা 20 লাখ লোক আছে, তাদের থাকার ব্যবস্থা কি হবে? এটা নিয়ে কিন্তু এই চুক্তিতে কোনো জায়গায় কিছুই নাই। আছে, তারা যদি গাজায় থাকতে চায় তারা থাকবে, সেটার জন্য তাদেরকে হচ্ছে একটা মাসিক খাবার দেওয়া হবে, খরচ দেওয়া হবে। তারা যদি গাজার খরচ দেওয়া হবে না, খাবার দেওয়া হবে। তারা যদি গাজার বাইরে চলে যায়, তাহলে তাদেরকে টাকা দিয়ে বাইরে বের করে দেওয়া হবে। এখন তাদের খাবার দেওয়া হলো, কিন্তু তাদের থাকার ব্যবস্থা, তাদের পুনর্বাসন, অর্থাৎ তারা নিজেদের বাড়িতে ফেরত যেতে পারবে, তাদের বাড়িঘর করে দেওয়া। আরব বিশ্ব বলতো যে আমি টাকা দিয়ে তাদের বাড়িঘর করে দেবো, কতগুলো বাড়ি, কয় টাকাই বা খরচ হবে? সেটা নাই এই চুক্তিতে। এরপরে ধরেন বাইরের অন্যান্য জিনিসগুলো তো আছেই, যে ইরানের ভূমিকা, তারপরে হচ্ছে হিজবুল্লাহর ভূমিকা, তারপর হচ্ছে আরব অন্য দেশগুলোর ভূমিকা, এগুলো আছে। কিন্তু মূল জায়গাটা হচ্ছে এখানে এই যে সমস্যাগুলো, আর এই যে কি বলে এখানের যে আলোচনাগুলো, এই আলোচনা আর সমস্যা, এর মধ্য থেকেই গাজাবাসীদের বেঁচে থাকতে হবে। এটা হলো বাস্তবতা, এটা হলো বাস্তবতা। হ্যাঁ, এখন এই এই বাস্তবতায় ইসরায়েল এবং ফিলিস্তিন বা ইসরায়েল এবং হামাস বা গাজাবাসী একটা চুক্তি করেছে, চুক্তিতে তারা আছে। এখন এই চুক্তি করা এবং এই চুক্তিতে থাকা, এই মুহূর্তে ইসরায়েলের উপরেও যেমন চাপ আছে, গাজার উপরেও তেমন চাপ আছে। ইসরায়েলের উপরে আমেরিকা সরাসরি বারবার বলছে যে এই ইসরায়েল, তুমি একা সারা বিশ্বের বিরুদ্ধে দাঁড়াতে পারো না। বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাপ আছে, বড় একটা চাপ আছে। এখন সেই চাপগুলো কেন? ওই দেশগুলো গাজাবাসীকে ভালোবাসার জন্য না, ওই দেশের জনগণ ওই সমস্ত দেশের সরকারের উপর চাপ সৃষ্টি করছে। এখন তারা নিজেরাই বলতেছে যে আসলে গণতন্ত্র আমাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আরব দেশগুলোতে কোনো গণতন্ত্র নাই, তাদের উপর কোনো চাপ নাই। দেখেন না, তারা কোনো চাপ ফিল করছে? এই যে গাজায় এত মানুষ, এত আরব মারা গেল, তারা কোনো চাপ ফিল করছে? করে নাই, কারণ তাদের উপরে কেউ চাপ দিচ্ছে না। সরকার থেকেও কোনো, তাদের মানে জনগণের উপর থেকেও কোনো চাপ নাই, অন্য কোনো জায়গা থেকেও চাপ নাই, টেনশন নাই। অন্যান্য ইউরোপীয় দেশগুলো বলতেছে যে আরে আমি কি ঝামেলার মধ্যে পড়লাম। জনগণ রাস্তা নেমে গেছে, জনগণ রাস্তা নেমে রাস্তা ব্লক করে দেশ অচল করে দিচ্ছে। আবার বলতেছে যে আগামীতে নির্বাচনে আমাকে ভোট দিবে না। আমেরিকায় আইপ্যাক ছিল, আইপ্যাককে যেভাবে হচ্ছে ইসরায়েল, আইপ্যাকের নাম দিয়ে যেভাবে হচ্ছে আমেরিকার বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার বলুন, সাংবাদিক বলুন, বিশ্লেষক বলুন, তারপরে রাজনীতিবিদ বলুন, এদের উপরে যেভাবে প্রভাব ফেলতো, যত পরিমাণে টাকা দিয়ে এদেরকে হচ্ছে কন্ট্রোল করতো, সেটা এখন এক্সপোজ হয়ে গেছে। সেটা এখন আর বেশি একটা কাজ করছে না। আমেরিকার বাঘা বাঘা এখন জার্নালিস্ট বলুন, পডকাস্টার বলুন, তারপরে হচ্ছে ইনফ্লুয়েন্সার বলুন, তারা এখন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে, যেটা ট্রাম্প নিজে পর্যন্ত ফিল করতেছে এবং ইসরায়েলকে বারবার বলছে। ইসরায়েলের রাষ্ট্রপতিকে, হ্যাঁ, যদি হচ্ছে মানে শব্দ ব্যবহার করা, কি বলে, এফ শব্দটা ব্যবহার করা আর কি, যেটা ট্রাম্পের এই ধরনের শব্দ ব্যবহার করে, এটা ইসরায়েলের জন্য খুব সহজ বিষয় না। এবং সে এগুলো কেন ব্যবহার করতেছে? কারণ সে নিজেও হচ্ছে চাপের মধ্যে আছে এই জিনিসগুলো নিয়ে, এই ঘটনা নিয়ে। তো এই কারণে এখানে কি বলে, এই যে আন্তর্জাতিক চাপ,
এই আন্তর্জাতিক চাপ যতটুকু আছে, এই চাপটুকুকে প্রশমিত করার জন্য, এই চাপ থেকে আসলে ইসরায়েলকে বাঁচানোর জন্যই মূলত বর্তমান যে পরিকল্পনাটা সামনে নিয়ে আসা হচ্ছে, এই যে মুসলিম বিশ্বের এবং অন্যান্য দেশের, ইউরোপের সবাই একত্র হচ্ছে এই চাপটাকে প্রশমিত করে, যে ভাই ঠিক আছে আমরা তো তাদেরকে বাঁচিয়ে দিচ্ছি, তোমরা গাজাবাসীর জন্য এত কিছু করছো, আমরা তো গাজাবাসীকে বাঁচানোর জন্যই এত কিছু করছি, দেখো তাদের নিয়ে একটা চুক্তিও করে ফেলেছি, তারা এখন সুখে শান্তিতে বসবাস করে দিন কাটাচ্ছে, গল্প শেষ। এটা করতে চাচ্ছে। যাই হোক, এখন আমরা এটার মধ্য থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি, অন্য একটা লেভেলে, অন্য একটা দিকে। সেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সীমান্তে গত কয়েকদিন ধরে যে যুদ্ধ চলে, এটা তো যুদ্ধই আসলে। পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যদি দুই দেশের টোটাল প্রায় 300 মানুষ মারা যায় সরাসরি সংঘাত, এটা তো যুদ্ধ। এই যে সীমান্ত যুদ্ধ পাকিস্তান আফগানিস্তানের মধ্যে, এটা নিয়ে একটু আলোচনা করি। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের যে সীমান্ত 2600 কিলোমিটারের যে বর্ডার ডুরান্ট লাইন, এই ডুরান্ট লাইন ধরে পাকিস্তান আফগানিস্তান একে অপরকে দায়ী করে আসছে, যে পাকিস্তান বলছে আফগানিস্তানের মধ্য থেকে বিভিন্ন ধরনের সন্ত্রাসী গ্রুপ পাকিস্তানে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীর উপর আক্রমণ করে, পাকিস্তানের বিভিন্ন এলাকাকে অস্বস্তি করে। আর আফগানিস্তান বলছে যে পাকিস্তান তার মধ্যে ঢুকে তারপরে হচ্ছে তার স্বাধীনতা সার্বভৌমত্বকে ভঙ্গ করে বা স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত হানছে। কেন? পাকিস্তান হচ্ছে আফগানিস্তানের মধ্যে কয়েকবার আক্রমণ চালিয়েছে, বিমান আক্রমণ বা সামরিক অভিযান যদি বলি। কি কারণে? টিটিপি বা এই যে কি বলে তালেবানদের একটা অংশ পাকিস্তান বিরোধী, যেটা সেই অংশটা নাকি পাকিস্তানের মধ্যে গিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে কাজ করছে, আক্রমণ করছে। পাকিস্তান বলছে যে এরা আফগানিস্তান থেকে এগুলো করছে এবং আফগানিস্তানের সরকার এদেরকে কন্ট্রোল করছে না, বরং এদেরকে আরো সাপোর্ট দিচ্ছে। এ নিয়ে সীমান্তে ব্যাপকভাবে আক্রমণ হয়েছে। আফগানিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা 58 জন পাকিস্তান সৈন্যকে হত্যা করেছে, 30 জনকে আহত করেছে এবং বহু পাকিস্তানি সৈন্যকে গ্রেফতার করেছে। 3টে পাকিস্তানি পোস্ট তারা দখল করেছে, অনেক অস্ত্র তারা দখল করেছে। এটা হচ্ছে আফগানিস্তানের পক্ষ থেকে দাবি। আর পাকিস্তানের পক্ষ থেকে দাবি হচ্ছে যে পাকিস্তানের 23 জন সৈন্য নিহত হয়েছে, 29 জন আহত হয়েছে এবং পাকিস্তান দাবি করছে যে তারা কমপক্ষে 200 তালেবান এবং তালেবানের সাথে সম্পৃক্ত টিটিপির সদস্যকে হত্যা করেছে। এবং আফগানিস্তানের এই যে বর্ডার পোস্ট, 21টা বর্ডার পোস্ট তারা দখল করেছিল, পরবর্তীতে আফগানিস্তানের কাছে হ্যান্ড ওভার করেছে। বিভিন্ন ধরনের আফগানিস্তানের মধ্যে পাকিস্তানের কথা অনুযায়ী সন্ত্রাসী ট্রেনিং ক্যাম্প তারা ধ্বংস করেছে। এখন এই যে অবস্থাটা, আফগানিস্তান পাকিস্তান মুসলিম দেশ, প্রায় একই জাত, হ্যাঁ, পশতুনদের একটা বড় অংশ পাকিস্তান, একটা বড় অংশ আফগানিস্তানের। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে পাকিস্তানের কথা হচ্ছে যে আফগানিস্তানের মধ্য থেকে যে সমস্ত সংগঠন পাকিস্তানের বিরুদ্ধে কাজ করছে, তাদের একটা বিশাল লিস্ট পাকিস্তান শেয়ারও করেছে। এর মধ্যে অনেকগুলো সংগঠন আছে পাকিস্তানের মধ্যেও যারা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করছে। আবার আফগানিস্তানের মধ্য থেকে 2-1টা এসে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। পাকিস্তানের কথা হচ্ছে এদের বেশিরভাগ হচ্ছে একদিক থেকে আফগানিস্তান, অন্যদিক থেকে ভারত সাপোর্ট দিচ্ছে। এখন আফগানিস্তান আর ভারতের সম্পর্কটা কি এখানে? কেন পাকিস্তান আফগানিস্তান ও ভারতকে একত্রে টেনে নিয়ে আসলো? আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গত কিছুদিন আগে ভারত সফর করেন, প্রায় 1 সপ্তাহ একটা সফর ছিল। সেই সফরে ভারত আফগানিস্তানকে স্বীকৃতি দেয় এবং আফগানিস্তানের সাথে ভারতের সামরিক চুক্তি হয় এবং বাণিজ্যিক চুক্তি হয়। আফগানিস্তান বলছে যে আফগানিস্তানকে ভারত বলছে যে ভারত আফগানিস্তান ছেড়ে আসার সময়, অর্থাৎ যখন আমেরিকার সৈন্যরা আফগানিস্তান ছেড়ে চলে যায়, যখন তালেবান ক্ষমতায় আসে, তখন ভারত যেই সমস্ত কাজ, যেই সমস্ত প্রকল্প অসমাপ্ত রেখে গিয়েছিল সেগুলো ভারত সমাপ্ত করবে। পাকিস্তানের কথা হচ্ছে যে এই আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরকালীন যে এই সমস্যাটা, এই ঝামেলাটা, এই আক্রমণগুলো হলো, আক্রমণ পাল্টা আক্রমণ, এটার পেছনে ভারতের একটা ব্যাপক কাজ আছে এবং ভারত সহায়তা করছে আফগানিস্তানকে। এখন এখানে ভারত সহায়তা করা না করার চেয়ে বড় বিষয় হচ্ছে যে পাকিস্তান আফগানিস্তান এই ডুরান্ট লাইন ধরে এমন একটা ঝামেলার মধ্যে যে পাকিস্তান কখনোই আফগানিস্তানকে শক্তিশালী হতে দিবে না। আর আফগানিস্তান যখনই শক্তিশালী হবে তখনই সে এই অঞ্চলকে আরো বাড়াতে চাইবে। আফগানিস্তানের দাবি হচ্ছে যে মানে কি বলে, জোর করে আফগানিস্তানের একটা অংশ পাকিস্তান দখল করেছে বা পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়েছে জোর করে, সে অংশ আফগানিস্তান ফেরত চায়।
আর পাকিস্তানের কথা হচ্ছে যেই চুক্তি আছে চুক্তি সেভাবে থাকবে, সীমান্ত এইভাবে থাকবে, এই সীমান্ত তুমি ভঙ্গ করতে পারবে না, তোমার মধ্য থেকে কেউ এসে আমার উপরে আক্রমণ করতে পারবে না। আবার আফগানিস্তানের আরো কিছু সমস্যা আছে। দেখুন কিছুদিন আগে আমেরিকার সাথে পাকিস্তানের অনেকগুলো চুক্তি টুক্তি অনেক কিছু হলো। আবার সেই আমেরিকাই বা আমেরিকার প্রেসিডেন্টই কিন্তু কয়েকদিন আগে বললো যে আফগানিস্তানের বাগরাম যে বিমান ঘাঁটি সেটা সে দখলে নিতে চায়। এটার বিরুদ্ধে কিন্তু পাকিস্তানের কোনো কথা ছিল না। পাকিস্তান বলেও না যে এই আমেরিকা তুমি অন্য দেশের মধ্যে গিয়ে কেন হচ্ছে হস্তক্ষেপ করো, যেটা হচ্ছে আমার প্রতিবেশী দেশ। পাকিস্তান আমেরিকার যখন সম্পর্ক খুবই ভালো, সেই সময় আফগানিস্তানের এরকম একটা গুরুত্বপূর্ণ ঘাঁটিকে আমেরিকার দখলে নেওয়ার বক্তব্য দেওয়াটা এবং সেই বক্তব্যে পাকিস্তানের নীরব থাকাটা কি মিন করে। আবার এই একই পরিস্থিতিতে একই অবস্থায় এরই মধ্যে পাকিস্তানের সাথে সৌদি আরবের ব্যাপক পরিমাণে একটা সামরিক চুক্তি হয়। যেই সামরিক চুক্তিটা এমন একটা সময় হয় যখন সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো, যখন সৌদি আরবের সাথে পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো। এটাকে আমরা বলতে পারি আসলে ট্রায়াঙ্গল চুক্তি, অর্থাৎ তিন দেশি চুক্তি একটা ট্রায়াল। এটা কি কি? পাকিস্তান, সৌদি আরব, আমেরিকা। এখন পাকিস্তান, সৌদি আরব, আমেরিকার এই চুক্তির টার্গেটকে, প্রশ্ন হচ্ছে এটা আফগানিস্তান নাকি ইরান নাকি ইসরায়েল? কি মনে হয় আপনার? এই সব আলোচনা শুনে আপনার কি মনে হয়? এখন বলতে পারেন, প্রশ্ন থাকতে পারে যে আফগানিস্তানে তাহলে ভবিষ্যৎ কি? এখন তো একটা যুদ্ধবিরতি অবস্থা। যুদ্ধবিরতি অবস্থা থাকবে, যুদ্ধ বন্ধ হবে বর্ডারে, কিন্তু সেটা মানে এরকম না যে হচ্ছে এটা দীর্ঘস্থায়ী। সেখানে আবার নতুন করে এরকম ছোট ছোট সংঘাত ঘটবে। আফগানিস্তানের মধ্যে থেকে কেউ পাকিস্তান আক্রমণ করবে, পাকিস্তান আক্রমণ না হলেও আফগানিস্তানের মধ্যে থেকে আক্রমণের দোষ দিবে। আফগানিস্তানের মধ্যে পাকিস্তান এখন মুক্ত বিহঙ্গের মতো উড়তে চায়, তার যুদ্ধ বিমান ওড়াতে চায়, এবং সেটা করতে পারলে সে আমেরিকার কাছ থেকে ব্যাপক পরিমাণে একটা নগদ ডলার পাবে। এটা পাকিস্তানের সেনাবাহিনী দরকার, সেনাবাহিনী এটা চায়। পাকিস্তানের সরকার যদি এটার বিরুদ্ধেও দাঁড়ায়, তারপরও পাকিস্তানের সেনাবাহিনী এটা চাইবে। এটা পাকিস্তান সেনাবাহিনী থেকে স্পষ্ট করা হয়েছে। আবার ধরুন সেখানে সৌদি আরবের একটা প্রভাব ব্যাপকভাবে কাজ করবে। সৌদি আরব চাইবে আফগানিস্তানকে তার কন্ট্রোলে নিয়ে রাখতে, কারণ সৌদি আরব আফগানিস্তানকে তার কন্ট্রোলে নিয়ে রাখা মানেই হচ্ছে ইরানের উপরে বড় একটা চাপ সৃষ্টি করতে পারা, এবং সেই চাপ সৃষ্টি করার ক্ষেত্রে সৌদি আরব দরকার হলে পাকিস্তানের সাথে সম্পর্ক আছে, ভারতের সাথেও একটা সম্পর্ক গড়ে তারপরে এই ভারত আফগানিস্তান সম্পর্কটাকে আরো শক্তিশালী করে তারপর আফগানিস্তানের উপরে চাপ সৃষ্টি করতে চাইবে। এটা হচ্ছে আমার ছোট জ্ঞানের সংক্ষিপ্তভাবে এই যে গুরুত্বপূর্ণ দুটো ঘটনা, এগুলোর সার সংক্ষেপ। আপনার কাছে কেমন লাগলো? আমি নেটে খুব বেশি একটা থাকতে পারি না এবং নেটে আসতে পারি না, যে জায়গা থেকে লাইভ করছি এটা আপনারা বুঝতে পারছেন যে খুব জরুরি হওয়ার কারণে, ঘটনাগুলো খুব সিরিয়াস ঘটনা হওয়ার কারণে মানে লাইভ করার মতো কোনো পরিস্থিতি না থাকা সত্ত্বেও লাইভে আসছি। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, কষ্ট করে দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফ্যাক্ট চেকিং কোর্স, জার্নালিজম কোর্স, টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, এগুলোতে আপনারা যাদের ইচ্ছা তারা সেগুলোতে যোগ দিতে পারেন। যদি আপনারা ভালো মনে করেন এগুলো বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আপনাদের আমাদের এই ভিডিওগুলো, আমাদের পোস্টগুলো, আমাদের খবরগুলো আপনারা সব পাবেন টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করার পরে সরোয়ার আলম দিয়ে সার্চ দিলেই আপনারা টেলিগ্রাম চ্যানেল পাবেন। ব্যাকগ্রাউন্ড অস্পষ্ট করে রেখেছি, দেখতে খারাপ লাগছে এটা আমিও জানি, আমি এটা জেনেই ব্যাকগ্রাউন্ডকে অস্পষ্ট করে রেখেছি। আবার ইস্তাম্বুলে ফেরত যাওয়ার পরে সবকিছু আরো সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।